পরিস্থিতি খুব একটা ভালো না, পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই জটিল। এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল, কখন কি হয় কিছু বলা যায় না। যুক্তরাষ্ট্র নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপর থেকে তার আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছে। তারাও নাকি এখন নির্বাচন চায়। এখন এনসিপিকে মোটামুটি উড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই। একের পর এক গুরুতর অভিযোগ, নানান ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং দ্বিধায় এটুকু বলা যায় যে তার বিরুদ্ধে আরো অসংখ্য গুরুতর অভিযোগ আমাদের সামনে আসবে। একটু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, অনেক অপকর্ম করেছিল, তো আমরা সারা বছরই বলছি, সারা বছর। কিন্তু আপনারা কি করছেন? নতুন যে ভয়ানক তথ্য আমাদের সামনে এসেছে, সরকারের একটি প্রকল্প থেকে তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একবারে 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একার সিদ্ধান্তে। যেমন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি সরকারের একজন অন্যতম প্রভাবশালী উপদেষ্টা। তিনি এনসিপি এবং নির্বাচন প্রসঙ্গে কি বলছেন? তিনি বলছেন এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এনসিপি সম্পর্কে, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে একদিন আগেও কি এই ধরনের টোনে কোনো উপদেষ্টা কথা বলতে পারেন, কোনো ধরনের মন্তব্য এভাবে করতে পারেন আমরা কল্পনা করতে পেরেছি? পারিনি। কিন্তু এখন এনসিপি কে মোটামুটি উড়িয়ে দেওয়া হচ্ছে। যে এনসিপি কে সবসময় প্রধান উপদেষ্টা তার ডান পাশে রেখেছেন, যে কোনো পার্টির সঙ্গে আলোচনায়, যে কোনো মুহূর্তে আলোচনা করেছেন, এখন এসে এমন মন্তব্য করছেন। যেহেতু একদিন আগে এনসিপি নেতারা, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, খুবই কনফিডেন্টলি তিনি বললেন। এবং তার আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসিয়ান জ্যাকবসনের সঙ্গে দেখা করে এলে তারা, তারপর এই মন্তব্য করলেন। তবে তাহলে আসলে বিষয়টি কি, সমীকরণটি কি? আমি নিজে বরাবরই বলে আসছি, এখনো বলছি, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%। সরকারের ভেতরে এবং বাইরে যা কিছু ঘটছে, যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি, যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যা কিছু ঘটছে, তাতে স্পষ্ট করে এটুকু বলে দেওয়া যেতে পারে যে খুবই ক্রুশিয়াল। দেশ কোন দিকে যায়, সরকার কোন দিকে যায়, সেটি এর মধ্যেই স্পষ্ট হয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু তার সেই 5-6 দিনের সঙ্গে সম্ভবত আরো কয়েকদিন এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেনশন হয়েছে। কয়েকটা ইঙ্গিত দিই, প্রকাশ্যে যা আসছে সেখান থেকে আমরা কিছু কিছু হিসাব সমীকরণ মিলিয়ে নিতে পারি। যুক্তরাষ্ট্র নির্বাচন চাই, এবং আমি নির্বাচন হবে না বলতে কোন প্রসঙ্গে বুঝিয়েছি? নির্বাচন তো হতেই হবে একটা সময়। এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে বলেছি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেওয়ার সুযোগ পাবেন না। এখন যুক্তরাষ্ট্র নির্বাচন চাই, কোন ফরম্যাটে চাই সেটিও তো একটু বিবেচনা নেওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে নির্বাচন চাই, নাকি নতুন কোন সরকারের অধীনে নির্বাচন চাই? সেই সরকারের রূপরেখাটি আবার কি হতে পারে? হাইকোর্টে যে রেফারেন্স পাওয়া গেছে বা আমরা যেন জানছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ব্যবস্থা হয়েছে, সেটি এখন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সরিয়ে এই ধরনের অন্য কোনো অন্তর্বর্তী সরকার, নাকি তাকে রেখেই আবার হবে? নানান ধরনের জটিলতা রয়েছে। এদিকে গত 2 দিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশি মিশনগুলো থেকে সরানোকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে আমি যতটুকু জানি, যতটুকু আমার পার্সোনাল জায়গা থেকে ইনফরমেশন পাওয়ার, সেক্ষেত্রে আমি এর আগের কন্টেন্টে আপনাদের আদ্যপান্ত জানিয়েছি যে কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে ছবিগুলো নামাতে বলা হয়েছে বা সরানো হচ্ছে। এবং শুধুমাত্র জেলাসি থেকেই কি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দিয়েছেন এমন প্রশ্ন তুলেছে। তার কারণ বিদেশি মিশনগুলোতে তো প্রধান উপদেষ্টার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার প্রধানদের ছবি থাকে না, এটা আমরা জানি। সেখানে শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি থাকবে, সেই জায়গা থেকে একটা জেলাসি তার মধ্যে কাজ করতে পারে। তারপরেও প্রশ্ন যে কোন ধরনের প্রজ্ঞাপন ছাড়াই এই ধরনের মৌখিক নির্দেশনার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানো সম্ভব হতে পারে কিনা, সে প্রশ্ন আসছে।
এবং সৈয়দা রেজওয়ানা হাসান তিনি রবিবার আরো যে প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিকদের সামনে, সেটি হচ্ছে আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে, এমনটা ঘোষণা তিনি দিয়েছেন। 10 বছরের জন্য প্রকল্প নেওয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য। এবং এই যে তিস্তা বহুমুখী প্রকল্প, এটা অবশ্যই আমাদের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা তো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি, দুপক্ষের টানাটানির মধ্যে। একদিকে চীন খুব আগ্রহ দেখাচ্ছে, তারা এই প্রকল্পে অর্থায়ন করতে চায়, কিন্তু এটাও তো সত্য কথা যে অর্থায়নের মাধ্যমে এই প্রকল্পে চীনের স্বার্থ রয়েছে। ভারতের চিকেন নেকের কাছে যে এই প্রকল্প গড়ে তোলা হবে, সেখানে থেকে তাদের কারিগরি টিমের মধ্যে এমন অনেকে আসবেন ওপারের বিষয়গুলো নজরদারি করার জন্য, ভারতের বিষয়গুলো বিশেষ করে ভারতের 7 সিস্টার্সের উপরে নজরদারি করার জন্য। আবার এই কারণেই ভারত কোনো মতেই এই প্রকল্প চীনের অর্থায়ন হোক তা তারা চায় না। তারা নিজেরাও এই প্রকল্পে অর্থায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগের শেষ সময় এসে, এবং এই বিষয়টি নিয়ে অনেক দূর গড়িয়েছিল। চীনও এত বেশি আগ্রহী যে 2024 7 জানুয়ারি নির্বাচনের পরপরই বাংলাদেশের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন তিনি কয়েক দফায় শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রী পরিষদের অনেকের সঙ্গে তিনি বৈঠক করেছেন যে নির্বাচন তো শেষ, এই প্রকল্পের কি হলো। এবং যদি সত্যি সত্যি চীনের অর্থায়নে এই প্রকল্প করার উদ্যোগ জোরে সোরে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে ভারত নিশ্চয়ই বসে থাকবে না। সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই। একের পর এক গুরুতর অভিযোগ, নানান ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, এবং নির্দ্বিধায় এটুকু বলা যায় যে তার বিরুদ্ধে আরো অসংখ্য গুরুতর অভিযোগ আমাদের সামনে আসবে, একটু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সরাসরি চাঁদাবাজির সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ, তার মন্ত্রণালয়ের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এলাকায় তার বাবার যে ক্ষমতার দাপটের অভিযোগ, অস্ত্রের লাইসেন্স, হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যাওয়া, এমন সব গুরুতর অভিযোগের সঙ্গে আরেকটি অভিযোগ রয়েছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকেও যে কিংস পার্টি এনসিপি কে সার্বিক দিক থেকে সহযোগিতা করা। এগুলো তো পুরনো অভিযোগ। নতুন যে ভয়ানক তথ্য আমাদের সামনে এসেছে, সরকারের একটি প্রকল্প থেকেই তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একবারে 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একার সিদ্ধান্তে। উপদেষ্টা পরিষদের আর সবাই যেখানে বিরোধিতা করেছেন, তার একার সিদ্ধান্তে একটা প্রকল্পেই 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো, এবং এটি পাশ হয়েছে সম্ভবত রোববারই টেকনিক্যাল সভায়। কালের কণ্ঠ এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে। বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। দেশের প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে, এবং শুরুতে এর ব্যয় ধরা নয়, কাজ শেষে ব্যয় দাঁড়িয়েছিল প্রতিটির ক্ষেত্রে 51 লাখ টাকা। তা এখন বাড়তে বাড়তে এখন এই পর্যায়ে সেই 51 লাখ টাকার স্টেডিয়াম প্রতিটির খরচ দাঁড়াচ্ছে 14 কোটি টাকারও বেশি। অবশ্যই যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে আমরা আলোচনা করি, অবশ্যই আওয়ামী লীগ যে ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, এটিও তার একটি প্রমাণ। তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই সরকার খুব উচ্চ কণ্ঠ, দুর্নীতি ক্ষেত্রে 80,000 কোটি টাকার নাকি খোঁজ পাওয়া গেছে, নাকি 40,000 কোটি টাকার খোঁজ পাওয়া গেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো সকাল বিকাল যেখানে তিনি যাচ্ছেন দেশে কিংবা বিদেশে সব জায়গায় গিয়ে এই একই গল্প দিয়ে আসছেন। কিন্তু তার সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা কি করছেন? যে এই কথিত গণঅভ্যুত্থান বা গণবিপ্লব তাদের ভাষা অনুযায়ী যা হয়েছে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, এটি তার নমুনা। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, অনেক অপকর্ম করেছিল, তো আমরা সারা বছরই বলছি, সারা বছর। কিন্তু আপনারা কি করছেন? যাও, বিষয়টি কি দাঁড়ালো, যখন আওয়ামী লীগ 8,86,70,000 টাকা করলো, সেই কাজ চলমান ছিল, এখনো চলছে ধীর গতিতে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি করলেন? সেই 8,86,70,000 টাকার ব্যয়ের মানে প্রতিটির যে ব্যয় হওয়ার কথা, সেখান থেকে তিনি বাড়িয়ে দিলেন একেবারে রাতারাতি দ্বিগুণ। 8,86,00,000 থেকে সেটি দাঁড় করালেন 14 কোটিতে প্রতিটি নির্মাণ ব্যয়। এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন যে মিনি স্টেডিয়াম প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বাড়ার কারণে উপদেষ্টা পরিষদের আর সবাই
এটি অনুমোদনের বিপক্ষে ছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনড় ছিলেন যে এটি পাশ করিয়ে নেবেন, এবং তাই হয়েছে। তার প্রভাব এতটাই যে উপদেষ্টা পরিষদে আর সবাই এর বিপক্ষে থাকলেও তার একার সিদ্ধান্তে এটি পাশ করাতে বাধ্য হন অন্যান্য উপদেষ্টারা। এমনকি আরো জানাই আপনাদের যে কমিশন ব্যয় কিছুটা কমানোর পক্ষে ছিল, অনুরোধ করেছিল যে একটু সংশোধন করা হোক, ব্যয় খানিকটা কম ধরা হোক। তাও হবে না, যা বলা হয়েছে, যা করা হয়েছে তাই করতেই হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ, সেটিও তার অধীনে। তাহলে মোট কতটি স্টেডিয়ামের জন্য 1200 কোটি টাকা বাড়ানো হলো? আওয়ামী লীগের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 186টি উপজেলায় 186টি মিনি স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে। শেখ রাসেল নাম বাদ দেওয়া হয়েছে, এবং আমরা জানি আওয়ামী লীগ যা যা করেছে সব উল্টা পাল্টা করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যেগুলোতে এখন খাওয়া দাওয়ার সুযোগ আছে, লুটপাটের সুযোগ আছে, সেগুলো রাখা হচ্ছে, এবং তারই অংশ হিসেবে 186টি স্টেডিয়ামের জায়গায় সেটি আবার বাড়িয়ে নেওয়া হলো যে না, 201টি করতে হবে। ভালো কথা, 201টি স্টেডিয়ামের মধ্যে আওয়ামী লীগের সময় সম্পন্ন হয়েছে 131টি, বাকি থেকে 70টি। কিছু কিছু কাজ চলমান, খুব ধীর গতিতে চলছে। তো মাত্র 70টি, মাত্র বলি আর বেশি বলি, যাই হোক, মোট 70টি স্টেডিয়ামের জন্য 1200 কোটি টাকা তিনি বাড়িয়ে নিয়েছেন। এখন এই মন্ত্রণালয়ের বা এই প্রকল্পের সঙ্গে যারা জড়িত তারা বলছেন না, আগে তো ভূমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না ওই সব স্টেডিয়াম করার ক্ষেত্রে, বা নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে, এইসব অভিযোগ, এইসব অভিযোগ আমরা সবসময় শুনি। আর কিছু কারণ থাকতেও পারে, তাই বলে 6 কোটি থেকে 8 কোটি থেকে সরাসরি 14 কোটি